প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। আরও রয়েছেন আলফাজ আনাম, সহযোগী সম্পাদক, দৈনিক আমার দেশ। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুটা করব ডক্টর জাহিদকে দিয়ে। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনে গুমের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া ২টি মামলায় শেখ হাসিনা সহ ৩০ অভিযুক্তের বিরুদ্ধে গত বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্তদের মধ্যে ১৫ জন কর্মরত এবং ৯ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন। আবার ১৫ জনের মধ্যে একজন এলপিআরই আছেন। এই ঘটনাটি জাতীয় জীবনে নিঃসন্দেহে একটি বড় ঘটনা। এই নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা চলছে। কর্মরত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হবে কিনা, এটি ছিল সবচেয়ে বড় প্রশ্ন। আমরা দেখলাম গতকাল শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার মধ্যে ১৫ জনকে তাদের হেফাজতে রাখা হয়েছে, তবে একজন এখনো লাপাত্তা। সেনাবাহিনীর দৃষ্টিতে মেজর জেনারেল কবির আহমদ কর্মস্থলে অবৈধভাবে অনুপস্থিত রয়েছেন। ডক্টর জায়েদ, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খুব কাছাকাছি সময়ে দুটো ঘটনা, আমি একটু পেছন থেকে আসি। তার দুদিন আগেই, আমি ভুল না করলে, একটা ডকুমেন্টারি পাবলিশ হয়েছে। মানে আমি দর্শকদেরকে অনুরোধ করব, আমি আশা করি অনেকেই দেখেছেন। ইনফ্যাক্ট এটা দেখা যায় না, মানে দেখা যায় না ইন আ সেন্স যে এটা এত বেশি ট্রমা তৈরি করে, কিন্তু তারপরে দেখে রাখা উচিত এবং দেখানো উচিত প্রত্যেকটা মানুষকে। মানে আমরা কিসের মধ্যে ছিলাম এতগুলো বছর, আমাদের এই জাতি কোথায় গিয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সবাই হয়তো ফিলও করবেন। মানে মানুষের বিরুদ্ধে সবচেয়ে বড় যে ক্রাইমটা করা যায় সেটা আমি গুম মনে করি, হত্যা না, গুম। আই রিপিট, হত্যা হলে হত্যার আপনি সবকিছু জানেন, আমাদের শোক থাকে এবং আমাদের আল্লাহ এমন একটা বিল্ট ইন সিস্টেম দিয়ে দিয়েছে, আমরা শোক কাটিয়ে উঠি, আমরা আবার স্বাভাবিক হয়ে উঠি, আমাদের সবকিছু ঠিকঠাক মতো শোক থেকে যায়, কিন্তু আমরা আমাদের জীবনযাপন চলতে থাকে। কিন্তু একটা গুম হওয়া পরিবারে, আমি ব্যক্তিগতভাবে তাদের অনেক অনুষ্ঠানে গেছি, তাদের স্বজনদের একটা সংগঠন আছে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে আপনি মায়ের ডাক অনুষ্ঠানে প্রায় সময় উপস্থিত। আমি থাকতাম কারণ, এবং তারাও শেখ হাসিনা সেই সময়েও তাদের স্বজনদের জন্য সাহস করে নেমেছেন, চ্যালেঞ্জ করেছেন। তো তাদের কষ্ট আমি দেখেছি, মানে তারা জানেন না আসলে কি হয়েছে। মানে ইভেন ধরুন অন্য কিছু না, আপনার একজন স্বজন মারা গেছে, তার জন্য তো আত্মার মাগফিরাত আপনি কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, যে যদি মৃত হয় আপনি আল্লাহর কাছে চাইবেন যে তাকে যেন বেহেশতে আল্লাহ নিয়ে যান। আপনি ওটাও করতে পারছেন না, আপনি অপেক্ষা করছেন। অনেক ক্ষেত্রে তার নামে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট আপনি অপারেট করতে পারছেন না, কারণ 7 বছর পার না হলে প্রসেস শুরু করতে পারবেন না। প্রসেস শুরু করার পরও আরও নাকি 2-3 বছর লেগে যায়। সো এক অকল্পনীয় ক্রাইসিস করা হয়েছে। তো এর চেয়ে বড় কোনো অপরাধ নেই। এবং সংখ্যাটা আমরা শেখ হাসিনার সময় যা শুনতাম, সংখ্যাটা অন্তত তার 5 গুণ। মানে আমরা 650-র মতো একটা সংখ্যা শুনতাম। এদের মধ্যে কারো ডেড বডি পাওয়া গেছে, কেউ ফিরে এসছে, আর কাউকে কখনোই পাওয়া যায়, ডেড বডিও পাওয়া যায়নি, ফিরেও আসেনি। এখন শোনা গেছে সংখ্যাটা, গুম কমিশনের কাছেই তথ্য গেছে, 3,500। মজার ব্যাপার, ওই ডকুমেন্টারিতেই আছে, সেখানকার একজন সদস্য বলছেন এরপরও অনেকে আসেননি এখনো, কারণ তারা জানেন না যে পরে কি হবে, এটা নিয়ে নতুন কোনো বিপদে পড়ি কিনা। সো এইরকম অপরাধের সাথে যারা জড়িত আছেন তাদের ব্যাপারে অভিযোগ, আমি এটাকে অভিযোগ হিসেবেই দেখব। একজন নিশ্চিতভাবেই আমরা বলতে পারি শেখ হাসিনা, এটা নিশ্চিতভাবে উনি অভিযুক্ত। কারণ হলো তার এই রকম এন্ডোর্সমেন্ট ছাড়া সিস্টেম্যাটিকলি হয় না। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে বিচ্ছিন্ন 1-2 ঘটনা কেউ ঘটিয়ে ফেলেছে একটা কথা হতে পারে। কোনো কিছু যখন সিস্টেম্যাটিকলি চলে, শেখ হাসিনার সময় বিরোধী দল দমন করার জন্য কয়েকটা জিনিস সিস্টেম্যাটিকলি ব্যবহার করা হয়েছে। টপ থেকে যদি বলি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, কাস্টোডিয়াল টর্চার। গুমের এই ভিডিওতেও আছে কিভাবে টর্চার করা হয়। এর বাইরেও থানায় যাদেরকে গ্রেফতার করে নেওয়া হতো বিভিন্ন সময়, তাদেরকেও মারাত্মক টর্চার করা হতো। তার একটা হচ্ছে আরবিট্রারি ডিটেনশন, জাস্ট ধরে নিয়ে যাবে, আপনাকে জেলে নিয়ে যাবে। এবং আমরা গায়েবী মামলা বলে একটা জিনিস শুনতাম। সো এই জিনিসগুলো সিস্টেম্যাটিকলি হয়েছে, টপের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। তো সেই অপরাধের জন্য যখন কিছু সামরিক কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে, আমি আমাদের সামরিক বাহিনীকে এই একটা জায়গায় ধন্যবাদ জানাই। আমি ওনাদের ব্রিফিংটা শুনেছি, সেখানে তিনি বলেছেন তার ইনসাফকে আপহোল্ড করবেন, আমাদের সংবিধান এবং আইনে যা যা আছে সেগুলোকে আপহোল্ড করবেন। সো আমাদের যে আইসিটি আইন আছে, এটা আর্টিকেল 3(1)A খুব ক্লিয়ারলি বলা আছে যে এটা আমাদের বা অন্য কোনো দেশেরও, কারণ আমাদের সাথে তো কারো যুদ্ধ হতে পারে, কোনো ডিসিপ্লিন ফোর্সের যে কোনো মেম্বার, তাদের অক্সিলারি ফোর্স অথবা ইন্টেলিজেন্সের মেম্বার। সো আমরা জানি শেখ হাসিনার সময়
এটা হয়েছে। সুতরাং তাদেরকে যখন করা হলো, আমরা তাদেরকে প্রাথমিকভাবে তারা তাদের হেফাজতে নিয়েছেন, এটাকে আমরা খুবই একটা ভালো সিদ্ধান্ত বলে মনে করি। এবং সাথে একটা জিনিস যোগ করে রাখবো, এই করার মাধ্যমে আমরা এটা আসলে সমাজে প্রতিষ্ঠিত করছি না যে আমাদের বাহিনী প্রধান সবাই মিলে এটার সাথে জড়িত ছিলেন, না। একটা অংশ এটার পার্ট হয়েছে, এটা বিভিন্ন জায়গায় হয়েছে। ইনফ্যাক্ট আমাদেরই সন্তান এই সেনাবাহিনী, আমাদেরই ভাই, আমাদের আত্মীয় বন্ধু সবাই, আমাদের পরিচিত আপনাদের প্রত্যেকের মধ্যে আমরা খুঁজে পাবো। এবং আমরা জানি প্রায় সবাই, মেজরিটিও না, প্রায় সবাই ভালো প্রফেশনাল। কিছু লোকজন তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য এসব পদে যেতে চেয়েছেন। এসব পদে চাইলে অনেকে জানোনি, আসলে আমরা এই তথ্যও জানি যে এই ধরনের পদে গেলে উনি জানেন ওনার প্রমোশন হবে, ওনার বেনিফিট হবে। তারপর অসংখ্য মানুষ জানে, অনেকের স্বেচ্ছায় রিটায়ার করে চলে গেছে, এরকম তথ্য আছে। এক্স্যাক্টলি। সো গেছেন হাতে গোনা গুটি কয় কিছু মানুষ, এবং আমি মনে করি তারাও সেনাবাহিনীর বিরুদ্ধে খুব জনপ্রিয় কেউ নন, হওয়ার কারণ নেই। কারণ এরা এসব জায়গায় যখন যান, তাদের এই নৃশংসতার কথা তাদের কলিগরা জানেন, তারা আমাদের চেয়ে বেশি জানেন, অন্যায় বেনিফিট পান। সেই বেনিফিট দেখেও কারো কাছে ভালো লাগার কোনো কারণ নেই, সেই কারণে তারা এদেরকে আলাদা করছেন। এবং আমি মনে করি এটা এবং এর সাথে রিলেটেড যদি আরো কিছু বেরোয়, সেই মানুষগুলো যদি প্রপার বিচার, আবার বলছে আমরা বিচার চাইছি, ইনসাফের কথা বলা হচ্ছে, ইনসাফ বিচার মানে হচ্ছে এদের মধ্যে কেউ কেউ নিরপরাধ প্রমাণিত হতে পারেন, যদি হয় তাহলে তারা ফিরে যাবেন। তো এই প্রসেসটাকে আমি খুবই সাধুবাদ জানাই। এবং এইরকম ক্রাইমের জন্য যদি আমরা বিচারের ব্যবস্থা করতে না পারি, বাংলাদেশ রাষ্ট্র আসলে আর কারো বিচার করার অধিকার হবে ওটা অধিকার রাখে না। সে আপনি রাস্তা ডাকাতি হয়, চুরি হয় বা একটা খুন হয়, আপনি যদি স্টেট পেট্রোনাইজড এই ধরনের ক্রাইমকে বিচার করতে না পারেন, তাহলে ইভেন 5-10টা খুন করেছে এমন কেউকে আপনি বিচার করতে পারেন বলে আমি মনে করি না। সো এই কারণেই আসলে এই বিচারটা খুবই সিগনিফিক্যান্ট। তবে একটা জিনিস একটু যোগ করে রাখা ভালো, সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, এটা খুব জরুরি কথা। এবং বাংলাদেশ একটা টার্মোয়েলের মধ্যে আছে, এবং শেখ হাসিনা সেনাবাহিনীরও বিভিন্ন ক্ষেত্রে নানান ক্ষতি সাধন করেছে। সো এই প্রসেসটা সফিস্টিকেটেড হতে হওয়া দরকার, এবং আবারও বলছি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোনো প্রতিশোধ পরায়ণতা না, আমরা কিন্তু ন্যায় বিচার করতে চেয়েছি। যে যারা অপরাধ করেছেন, যারা অভিযুক্ত, এটাও সত্য, এরাও এই মাটির সন্তান, এদেরকেও শেখ হাসিনা তার মতো দানবে পরিণত করার চেষ্টা করেছেন। সো আমরা যাতে এই জিনিসটা সফিস্টিকেটেড ওয়েতে করি, এমন কোনো কিছু না করি যাতে আমাদের বাহিনী অ্যাজ এ হোল, অথবা বাহিনী প্রধান, অথবা বাহিনীর কোনো একটা অংশ, কোনো একটা প্রতিষ্ঠান, বাহিনীর তো অনেকগুলো অঙ্গ আছে, সেগুলোকে জেনারেলি যাতে আমরা ডেমোনাইজ না করি, দানবের পরিণত না করি, এটা খুবই ঝুঁকিপূর্ণ হবে। জি। আলফা সানা, গুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর তা নিয়ে তুমুল আলোচনা এবং সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না করায় জুলাই অভ্যুত্থানকারীদের ক্ষোভের মধ্যে শনিবার ঢাকা সেনানিবাস মেস আরাফাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এবং মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সংবাদ সম্মেলনে কথা বলেছেন, এবং উনি কিছু কথা বলেছেন যেগুলো ডক্টর জাহিদের আলোচনা এসছে, আমি একটু পড়ে শোনাই। উনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই পরিপ্রেক্ষিতে 8 তারিখে আমরা যেটা করেছি, যে অফিসারদের নাম এসেছে সর্বসাকুল্যে প্রায় 25 জন, এর ভেতরে বরখাস্ত বা অবসরে আছেন 9 জন, এলপিআর অবসর প্রস্তুতিমূলক ছুটি যেটা আছেন 1 জন, আর কর্মরত অফিসারের সংখ্যা 15 জন। যারা অবসরে চলে গেছেন, সেনা আইনে তাদের উপর ওইভাবে খাটে না। এলপিআর এবং চাকরিরত 16 জনকে 8 তারিখে সেনা হেফাজতে আসার জন্য আমরা অর্ডার দিয়েছি। এবং মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান আরও কিছু কথা বলেছেন, যেটা আপনি উল্লেখ করছিলেন, যে আমরা জাস্টিসের পক্ষে, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ, আমরা বিচার ও ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। এখন উল্লেখ করার মতো 2টি দিক রয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান স্পষ্টভাবে যে 2টি উল্লেখ করেছেন, আলাদা করে বলছি আমি, সেটা হলো যে উনি বলছেন সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর এটা যেটা ইনসাফের কথা বলেছেন, যেটা ডক্টর জাহিদ উল্লেখ করেছেন, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বিচার প্রক্রিয়াটার সাথে সেনাবাহিনী কোনো দ্বিমত নেই, এটাই তিনি জানিয়ে দিয়েছেন আর কি। কারণ এইটা ঘোষণা হওয়ার পর, এই ওয়ারেন্টগুলো ইস্যু হওয়ার পর থেকে নানান রকম স্পেকুলেশন ছিল সোশ্যাল মিডিয়ায়, সেই এর পরিপ্রেক্ষিতেই সম্ভবত সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রেস কনফারেন্সটা করা। আমরা দেখুন তারা 8 তারিখেই তৎপরতা শুরু করেছে, এখানে ভালো দিক। রাইট। আর একটা হচ্ছে যে আপনার আইসিটির আইনেও আপনার অভিযুক্ত হওয়ার পর তারা কিন্তু আর চাকরিতে কর্মরত নেই। আর কর্মরত নেই এরকম সেনা অফিসারদের বিচার এই বেসামরিক আদালতে আগেও তো হয়েছে। আপনার জেনারেল হাসিনার আমলেও রেজ্জাকুল হায়দার, ব্রিগেডিয়ার রহিম, তাদের বিচার হয়েছে। তো সেই দিক দিয়ে এটা খুব যে নতুন কিছু তা না, নতুন হচ্ছে যে কোন ঘটনার প্রেক্ষিতে বিচার হচ্ছে। সেটা তো গুমের, আমরা জাহিদ ভাই যে আপনার ডকুমেন্টারির কথা বললেন,
ওখানে তো আরো বহু জিনিস, ওই ডকুমেন্টারিতে কিন্তু অনেক ইঙ্গিত রয়েছে যেগুলোর আরো বহু তদন্তের বিষয় আছে, যেমন ক্রস বর্ডার ফাংশন আছে ওখানে, বাংলাদেশের থেকে গুম করে নিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার এরকম অনেক ঘটনা আছে। সো আর্মির পক্ষ থেকে যে আপনার কালকে সাংবাদিক সম্মেলনে যেটা বলা হয়েছে, এটা মানুষকে আমি মনে করি যে আর্মির প্রতি আরো বেশি এদেশের মানুষের যে আস্থা বা তাদের প্রতি তাদেরকে নিয়ে যে প্রাইড, এটা বাড়াবে। কারণ হচ্ছে আপনি যখন ন্যায় বিচারের স্বার্থে বাহিনীর এই সার্ভিং সদস্যদের বিচারের ব্যাপারে আপনার অবস্থান পরিষ্কার করলেন, তখন কি হলো যে মানুষ মনে করবে হ্যাঁ আর্মি রাইট ট্র্যাকেই আছে, এবং সেনাবাহিনীর যে পরিবর্তনগুলো তারা আশা করে, যে হাসিনার আমলে যে জিনিসগুলো গুম খুন এইসব থেকে তারা এখানে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসাবে এগুলোর দায় নিতে চাচ্ছে না। এগুলো একান্তই ব্যক্তির দায়, পদ পদবীর লোভ বা রাজনৈতিক মতান্ধ বা দলান্ধ মানসিকতা থেকে এই ধরনের কাজের সাথে অনেকে জড়িয়ে গেছে। কিন্তু একটা ইনস্টিটিউশন হিসাবে আর্মি ইনস্টিটিউশন তো আর এগুলোর সাথে জড়িত না, সেটাও কিন্তু এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সেটাও পরিষ্কার হয়েছে। এবং আমি মনে করি যে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস আরো বেড়েছে। ডক্টর জাহিদ, আগেই খবর বেরিয়েছিল যে মেজর জেনারেল কবির সপরিবারে ভারতে পালিয়ে গেছেন। তামাবিল হয়ে তিনি কিভাবে পালিয়ে গেলেন সেই নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নানা কথা সোশ্যাল মিডিয়া ঘুরপাক খাচ্ছে, কিন্তু যাই খাক এটা এখন পর্যন্ত প্রমাণিত নয়, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে মিসিং বলা হয়েছে। তবে তিনি যে দেশে নেই এটা কিন্তু মোটামুটি নিশ্চিত হয়ে গেছে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানের কথাতেই। সংবাদ সম্মেলনে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন যে শুধু একজন তাকে বলা হয়েছিল, মেসেজ দেওয়া হয়েছিল তিনি ঢাকা ক্যান্টনমেন্টে থাকতেন, কিন্তু 9 তারিখে শেষ পর্যন্ত জয়েন করেননি বিদায় 10 তারিখে আমরা আবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি। জানতে পারি উনি তার আগের দিন মানে 9 তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন, একটি আইনি বিষয়ে আইনজীবীর পরামর্শ নেওয়ার কথা জানিয়ে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। অদ্যাবধি উনি বাসায় ফেরত আসেননি, তার সঙ্গে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না। মেজর জেনারেল কবির ওনার স্ত্রীও যোগাযোগ করার চেষ্টা করেছেন, এখন তার সঙ্গে আর যোগাযোগ হচ্ছে না। ডিজিএফআই, এনএসআই ও বিজিবিকে বলা হয়েছে যেন তিনি দেশ ত্যাগ করতে না পারেন। এই যে তৎপরতা নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য, যে শুরু থেকে ওনারা যোগাযোগ করছেন এবং 8 তারিখে যোগাযোগ করার কারণে তারা কিন্তু যারা হাজির তারা কিন্তু সরাসরি হাজির হয়েছে রীতিমতো, তারা বলেছেন আমরা আছি। আমরা জানি যে মেজর জেনারেল কবির আহমদ সর্বশেষ সিলেট সেনা বাহিনীর স্কুল অফ ইনফেন্ট্রি অ্যান্ড টেকটিক্সে কমান্ডেন্ট পদে ছিলেন, তিনি ডিজিএফের সাবেক পরিচালক। ডক্টর জাহিদ, একটা প্রশ্ন আপনার কাছে, যে অভিযুক্ত এবং চিহ্নিত খুনিরা নিরাপদে ভারতে পালিয়ে যাবে, আর এই অপরাধীদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করছে বা করবে সেই বিষয়টি কি সামনে আসবে না? অবশ্যই আসা উচিত। আমি এর সাথে যোগ করতে চাই, আমরা প্রচুর আলোচনা করেছি যে রিটায়ার্ড অফিসার যারা আছে এর মধ্যে কিন্তু ডিজিএফআই এর ডিজিরা আছেন, এক্স ডিজিরা, মানে এটা আমরা মোটা দাগে ধরে নিতে পারি। আমি আবারও বলছি ওনারা অভিযুক্ত, এটা নিয়ে লিগ্যাল প্রসিডিওর চলবে, কিন্তু শেখ হাসিনার সময় যে অপরাধগুলো হয়েছে ডিজির জ্ঞাতসারের বাইরে এটা হয়েছে এটা বলা যাবে না। তো তা বিশেষ করে ডিজিএফআই এর যেগুলো, এখানে আমরা ওই গুমের যে ডকুমেন্টারিটা যদি দেখি সেখানে অনেকগুলো সংস্থাই কাজ করেছে, অনেকেরই গুম করার আছে, অনেকেরই আয়নাঘর তার মতো করে আছে, এদেরও আছে। তো সুতরাং জানা যায় যে এদের একজনও এখন আসলে দেশে নেই, অথচ এরা প্রত্যেকে পটেনশিয়াল। আমরা যখন গুম নিয়ে আলাপ করি, আমরা যখন শেখ হাসিনার অপশাসন নিয়ে কথা বলি, চোখ বন্ধ করে আমরা ধরে নিতে পারি যে এই মানুষগুলো আমাদের ভবিষ্যতে, তদন্ত হয়তো শেষ হয়নি, এই যে ওয়ারেন্ট আসবে সেই ওয়ারেন্ট আসবে তাদের নামে, কিন্তু আমরা সেটা করলাম না। আমরা কিন্তু প্রিএমপ্টিভ স্টেপ নিয়ে রাখতে পারতাম যে এনারা দেশ থেকে যাবে না, এনাদেরকে রাখতে হবে। খুবই দুর্ভাগ্যজনক। এবং আমার মনে হয় এই ব্যাপারগুলোর তদন্ত, আমি ফ্র্যাঙ্কলি বলি, এটা শুধুমাত্র সেনাবাহিনী তো না, এটা তো এখন সরকারের প্রশ্ন। সরকার, তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে পালিয়ে যাওয়া রোধ করতে কি করেছেন, কারণ এর মধ্যে অনেকগুলো সংস্থা জড়িত আছে। বিজিবি আছে, বিজিবি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, ওখানে মিলিটারি অফিসাররা আছেন, কিন্তু এটা দিনের শেষে যা সরাসরি সরকার, এমনকি এটা সেনাবাহিনীর কমান্ডের অধীন না। তো সেটা আছে, পুলিশ আছে, পুলিশের গোয়েন্দারা আছে, নানা রকম বিষয় আছে, আমরা রাখতে পারি না। কেন এই জবাব আসলে তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক হলো, কারণ ধরুন শেখ হাসিনাকে আমরা রাখতে পারলাম না, রাখতে পারবো না, পৃথিবীর ইতিহাস যদি দেখি দেখা যায় যে স্বৈরশাসক পালিয়ে যায় বা এক ধরনের তার এক্সিট হয়,
কিন্তু আমরা এরপরে আওয়ামী লীগের একেবারে উপজেলা পর্যন্ত লোকজনকে রাখতে পারি নাই। তাদের কেউ কেউ ধরুন ওই টার্মোয়েলের টাইমে পালিয়েছে, তার একটা কথা। কিন্তু আমরা যেটা সবচেয়ে ভয়ঙ্কর, ধরুন 5 থেকে 8 তারিখে অনেকে পালিয়ে গেছে, আমাদের সরকার সেই অর্থে কার্যকর ছিল, সরকারই ছিল না, অন্য কিছু কি হবে না হবে। কিন্তু এরপর ধীরে ধীরে এই যে ডিজিএফআই এর, ধরুন আমরা গুমের ডকুমেন্টারি যদি বলি, সেখানে ডিজিএফআই এর এক এক্স ডিজি কে তো আমরা কথা বলতে দেখেছি, উনি তো দেশে ছিলেন, উনি কি এখন আছেন? উই ডোন্ট নো, ডকুমেন্ট বলছে যে উনি নেই দেশে। উনি এই দেশে ছিলেন, উনি গুম কমিশনে ওনার সাক্ষ্য দিয়ে গেছেন, কিন্তু উনি এখন আবার নেই। এরকম প্রায় অনেকেই ছিলেন। এরকম একটা লিস্ট যদি আমরা পেতাম, জনগণ যদি পেত, তাহলে ভালো হতো যে আসলে এই ধরনের পদে যারা ছিলেন জি তারা এখন কে কোথায়, অন্তত দেশে আছে কিনা। হ্যাঁ, দেশে আছে কিনা তাদেরকে এই জিনিসটা নিশ্চিত করতে হবে। তো ওই যে বললাম, আমরা তো একজনকে দেখলাম, উনি সাক্ষাৎকার দিয়েছেন, উনি ওখানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আকবর তথ্য দিয়েছেন। তো যদি দিয়ে থাকেন, উনি ছিলেন, উনি কথা বলেছেন, উনি এখন নেই। তো এই জিনিসটার জবাব আসলে অন্তর্বর্তী সরকার থেকে দিতে হবে। এটা খুবই দুর্ভাগ্যজনক আমি মনে করি, কারণ গুরুত্বপূর্ণ কিছু মানুষকে বিচার করাটা রাদার যে কোনো বিবেচনায় আমাদের জন্য ভবিষ্যতে ভালো বার্তা। তো সেটা খুবই দুর্ভাগ্যজনক, আমরা ব্যাখ্যা চাইবো। ডক্টর জাহিদ, আমরা তো আরেকটা বিষয় জেনেছি যে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যায়, তখন তার সঙ্গে ছিলেন এই মেজর জেনারেল কবির আহমদ। তিনি হাসিনাকে নিরাপদে ভারতের কর্মকর্তাদের হাতে পৌঁছে দিয়ে আবার দেশে ফিরে আসেন, এবং যথারীতি তিনি দেশে ছিলেন, এমনই যে ফ্যাসিস্টের ঘনিষ্ঠজন ছিলেন, এটাও কারো অজানা ছিল না। কি বলবেন? সেম কথা, মানে আমি খুবই দুর্ভাগ্যজনক মনে করছি। আজকে সরকারের বয়স 1.5 বছর হয়ে গেছে, মানে উনি বেরিয়ে গেছেন 9 তারিখ, মানে উনি বাসা থেকে বেরোচ্ছেন এই তথ্যও জানা যাচ্ছে, এরপর ওনার ট্রেস করা যাচ্ছে না। অথচ আমাদের একটা ইনভেস্টিগেশন তো চলছে, কার কার নামে ইনভেস্টিগেশন হচ্ছে সেগুলো সব জানা। তো আগে থেকে মানুষ প্রস্তুতি নেয়, সরকার একদম প্রিএমপ্টিভ স্টেপ নেবেন তো অবশ্যই। বরং যতজনের নামে অভিযোগ হতে পারে তার চাইতে বেশি মানুষকে আপনি সার্ভেইলেন্সে রাখবেন, এটাই নিয়ম। এর মধ্য থেকে ধরুন এই যে শেষ পর্যন্ত অফিসারদের মধ্যে 25-26 জন, ধরুন 50 জনের নাম আসতে পারে। আপনি কার আপনি তো জানেন কার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আমাদের ইভেন সবাইকে জবাব দিতে হবে। আমাদের প্রসিকিউশন টিম কি এই তথ্য দিয়েছিল প্রাথমিকভাবে যে এই মানুষগুলোকে নিয়ে আমরা তদন্ত করছি, তাদের ব্যাপারে সতর্ক থাকবে? এই জন্য বলছি এটা পুরো সরকারের প্রত্যেকটা অংশ এই জায়গাটার সাথে জড়িত। এবং মানে উনি এত কিছু জানা যায় এবং উনি শেষ পর্যন্ত শেষ মুহূর্তে পালিয়ে যেতে পারেন, এটা খুবই অবিশ্বাস্য, মানে খুবই ফ্রাস্ট্রেটিং। আমরা এগুলো যদি করি তাহলে ওই যে ন্যায় বিচারের যে আলাপ হচ্ছে, এখানে কেউ না থাকলে একটা ঝুঁকি তৈরি হয়, যেমন শেখ হাসিনা না থাকে একটা ঝুঁকি তৈরি হয়েছে। সেটা হলো ইন অ্যাবসেন্সিয়া যখন আমরা কারো বিচার করতে যাই, তিনি যেহেতু আমাদের আদালতে সারেন্ডার করেননি, তিনি কিন্তু লয়ার দিতে পারেন না, তখন রাষ্ট্র তার পক্ষে একজন লয়ার দেয়। সেই অর্থ এই জন্য এই প্রশ্নগুলো থাকে। সেই জন্য যদি ওনারা থাকতেন, তাদেরকে যদি ধরা যেত, তিনি তখন লয়ার দিতেন, তখন সেই ফাইট হতো, সেই ন্যায় বিচারটা তখন আরো স্ট্রঙ্গার হতো। সুতরাং ইন অ্যাবসেন্সিয়া বিচার সারা পৃথিবীতে কিন্তু এটা বিচারের স্ট্যান্ডার্ড হিসেবে বাতিল। আমরা এই যে আমরা জাতিসংঘের রিপোর্ট নিয়ে এত আলোচনা করি, একটু বলে ফেলা ভালো, জাতিসংঘ নিজে শেখ হাসিনাকে মারাত্মক রকম ভাবে অ্যাকিউজ করেছে, কিন্তু জাতিসংঘ বলেছে আমাদের হাতে প্রচুর ডকুমেন্টস আছে, আমরা তোমাদেরকে 2টো শর্ত ফুলফিল না করলে দেবো না। একটা হচ্ছে মৃত্যুদণ্ড তুলে দিতে হবে, ঠিক আছে, এটা আমরা মানলাম, পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড আছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া বিচার করা যাবে না। পৃথিবীর স্ট্যান্ডার্ড কিন্তু নেই। যে আইসিসির কথা বলি, আইসিসিতে কারো ইন অ্যাবসেন্সিয়া বিচার হয় না। তো এগুলো করাতে না বিচারিক প্রক্রিয়াটাই প্রশ্নের মুখে পড়ে যায়। সেটা হলো সবচেয়ে হাজির করতে বলে সবচেয়ে ভালো হতো। হাজির করা অনেক ছিলেন, শেখ হাসিনা তো আগেই পালিয়ে, ওই যে বললাম 5 থেকে 8-এর অনেকে আমরা আনতে না পারলাম, যারা ছিলেন দেশে আমরা তাদেরকে রাখতে পারছি না। ইটস ফ্রাস্ট্রেটিং। ওই যে ন্যায় বিচার প্রশ্নের মুখে পড়বে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। রয়েছেন আলফা সানাম, সহযোগী সম্পাদক, দৈনিক আমার দেশ। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত
সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে খবর বেরিয়েছে। এই নিয়ে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা যেন সেনা হেফাজতে থাকবে। মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করবে, আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আদালতে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন, আইন অনুযায়ী কোনো আসামিকে গ্রেপ্তারের পর অনতিবিলম্বে তাদের আদালতে হাজির করতে হবে। এরপর আদালত সিদ্ধান্ত দেবেন তাদের কারাগারে পাঠাবেন নাকি জামিন দেবেন। তবে সরকার চাইলে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে আসামিরা কোথায় থাকবেন সেটা আদালতই নির্ধারণ করবে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রসিকিউটরের বক্তব্যের মধ্যে জবাব আছে, সিদ্ধান্তটা আদালতে দিবে, এখানে বাইরের কারো এখানে মত দেওয়ার কোনো সুযোগ নেই। ইভেন সেনাবাহিনীর যেহেতু আগেই তারা বলে দিয়েছেন যে কোনো আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল, তো আদালত ঠিক করবে আসামিরা কোথায় থাকবেন। আপনি আসামি পক্ষের আইনজীবী বলতে পারেন যে তিনি, যদি এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে, কারণ এই মামলার আসামিদের একজন বোধহয় এখন কারাগারে রয়েছে। না, এটা আদালতের এখতিয়ার, আদালত চাইলে যে কাউকে ওনাদের সবাইকে জামিনও দিতে পারে। জি জি, এটা জামিনও দিতে পারে। এইটা মানে এখন যখন বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তখন আর অন্য তৃতীয় পক্ষের এখানে বক্তব্য রাখার খুব কোনো বড় কোনো সুযোগ নেই। এটা প্রশ্ন আসবে সরকার না, আদালত। আদালত যদি মনে করে যে তাদের নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্টের ভিতর রাখাটাই ভালো হবে, সেটা আদালত সিদ্ধান্ত নিতে পারে। তবে যেটা আমরা একটু আগে আলাপ করলাম যে অনেকেই পালিয়ে গেছেন, এনাদের হয়তো পালানোর আর সুযোগ নেই, কিন্তু যে ডিজিএফের যে সাবেক পরিচালক জেনারেল মুজিব, তারা কিন্তু কেন 5 তারিখের পরে তো বহু পলিটিক্যাল লিডার, পুলিশের অফিসার তারাও কিন্তু ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। তারা কিভাবে পালিয়ে গেছে এটার কিন্তু কোনো সদুত্তর এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি, ক্যান্টনমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়নি। তারপরেও যারা এই যে ডিজিএফের 5 জন ডিজি, আরও কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা যাদের সংবাদপত্রে খবর আসছে যে তারা নেই, পালিয়ে গেছেন, সর্বশেষ কবির আহমেদের কথা, কিন্তু এগুলোর ব্যাখ্যা তো দিতে হবে, ব্যাখ্যা তো আসতে হবে। তো সেই দিক দিয়ে আসলে বিচার শুরু হওয়ার পর এটা সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। ডক্টর জাহেদ, এই বিষয়ে আপনার মতামত জানতে চাইছি। একদমই তাই, কারণ হলো দিনের শেষে আদালত হলো শেষ কথা। এবং আমি যেটা বলেছি, আইসিটি আইনে এনাদের বিচার করার স্কোপ আছে। আপনি যেটা বলছেন যে তারা এটার জুরিসডিকশনে, আদালতের জুরিসডিকশনে তারা অ্যাগ্রি করেছেন, যদিও যে শুরুতে কনফিউশন ছিল মানে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচার করা যাবে কিনা, তারা পদচ্যুত হয়েছেন বলা হচ্ছে। তার বাইরেও তারা যদি কর্মরতও থাকেন, আইসিটি আইন আসলে এটাকে কভার করে। তো ওইখানে ডিসিশন হওয়া উচিত। কিন্তু আমি আবারও একটা কথা একটু জোর দিতে চাই, সেটা হচ্ছে বিষয়টা সেন্সিটিভ, আমাদের এটা মানতে হবে। এখন মিলিটারি নিয়ে আমাদের কি সেন্সিটিভিটি এই দেশে একটু বেশি, আমার কাছে মনে হয় বেশি। কিন্তু এই যে যদি এটা আছে, এটা এক্সিস্ট করে, এই এক্সিস্টিং জিনিসটাকে আবার রাতারাতি এমন কিছু করে ফেলার চেষ্টা করাও ঠিক হবে না যে এটা নিয়ে আসলে সংকট তৈরি হয়। এবং আবারও বলছি, আমরা কিন্তু একটা টার্ময়েলের টাইমে আছি, অত্যন্ত ভালনারেবল একটা টাইমে আছি। আমরা যদি সামরিক বাহিনীকে সরিয়ে রাখি, আমাদের বেসামরিক যে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, যেসব বাহিনী পুলিশ সহ সেগুলো নিশ্চিত করে, খুবই ভঙ্গুর অবস্থায় আছে, সেনাবাহিনী মাঠে আছে। সুতরাং আমরা এমন কোনো কিছু করব না, বা যা করব সেটাকে সফটলি করব, যাতে অন্তত অন্যদের ওপরে সেইটার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট। সবচেয়ে বড় কথা, প্রতিষ্ঠান যাতে ধাক্কা না খায়। একদম তাই। মানে আবারও বলছি যে আমাদের এখন ইভেন অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সেনাবাহিনী জড়িত হয়ে পড়েছে। সেনাবাহিনী বেসিকলি অভ্যন্তরীণ নিরাপত্তা দেখার কথা ছিল না। আমাদের সামনে একটা নির্বাচন আছে, এই নির্বাচনে যদি সেনাবাহিনী যথেষ্ট অ্যাক্টিভলি, প্রিএমপ্টিভলি যদি পার্টিসিপেট না করে, সেটা যদি তারা ঠিকঠাক মতো না করে, তাহলে কিন্তু আমাদের নির্বাচন তুলে আনাই ভীষণ কঠিন হয়ে পড়বে। সংখ্যায় তাদের ডিপ্লয়মেন্ট অনেক বেশি হবে তা না, কিন্তু মিলিটারি যে ডেটারেন্ট পাওয়ার আছে সেটা ওখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। সেই কারণে আমি মনে করি যে জিনিসগুলো বারবার বলছি যে সফিস্টিকেটেড ওয়েতে হ্যান্ডেল করা দরকার। আমরা কোনো কাজ কি করছি চাইতে অনেক সময় এটা ইম্পর্টেন্ট আমরা কিভাবে করছি, সেটা সবচেয়ে জরুরি। ডক্টর জাহিদ, আপনি গুম নিয়ে যে ডকুমেন্টের কথা বলছিলেন শুরুতে, সেটা আপনি বলছিলেন যে আসলে একটানা দেখা যায় না, খুব কষ্ট হয় যে কোনো লোকের পক্ষে। আমার নিজেরও তাই হয়েছে, আমি যখন দেখি। এবং ফ্যাসিস্ট হাসিনা এবং তার সহযোগী এবং দোসরদের কি যে নির্মমতা, ভাবলেও গা শিওরে ওঠে।
কেউ কেউ যেটা আপনি বলছিলেন শুরুতেও, যে কেউ কেউ বলেন যে হত্যার চেয়ে গুম বেশি নির্মম, এবং আপনি কিছু উদাহরণ দিচ্ছিলেন। আসলেই তাই, কেউ মারা গেলে তার স্বজনরা সেটি জানতে পারে, তাকে দাফন করে, তার জন্য দোয়া করে, কিন্তু যখন কেউ গুম হয়ে যায় তখন আসলে তার আত্মার মাগফিরাত করবে নাকি তাকে ফিরে পাওয়ার জন্য দোয়া করবে, আসলে সেটি সে জানে না। আর আপনি যেটা আপনাকে বলছিলাম যে শুরুতেই, যে আপনি মায়ের ডাকের অনেক অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে দেখেছেন যে কি অবস্থা, তার স্ত্রী কি করবেন, তার সম্পত্তির কি হবে, তার সন্তানের প্রতীক্ষায় দিন কাটাতে থাকে, কিন্তু দিন আর শেষ হয় না, সবকিছু আসলে এলোমেলো হয়ে যায় ফাইনালি। এরপরে যখন কেউ এই গুমের বিচারকে বিতর্কিত করতে দেশপ্রেমিক সেনাবাহিনী ও বিচার ব্যবস্থাকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করে, তাদেরকে ফেসিস্টের দোষর ছাড়া আর কি বলবেন? এরা গুমের বিচারকে নির্বাচনে বাধা হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করছে কেউ কেউ। আপনার কাছে আমার প্রশ্ন, এই অপচেষ্টা কার লাভ, কার ক্ষতি? দুটো অপচেষ্টা আছে, একটু বলে রাখা ভালো। আপনি যেটা বললেন সেটা একটা, আরেকটা অপচেষ্টা শুরুতে বলেছি। এই বিচার হবে কতিপয় কিছু সিনিয়র অফিসার সহ এই প্রসেসের সাথে জড়িত ছিলেন। একটা কথা একটু দর্শকদের উদ্দেশ্যে জেনে রাখা দরকার, সেটা হলো কোনো প্রজাতন্ত্রের কোনো কর্মচারী, সেটা সেনাবাহিনীতে হোক, পুলিশে হোক, কেউ কখনো কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বেআইনি কাজ করতে বাধ্য নন। এটা সবচেয়ে জরুরি কথা। কেউ কেউ বলতে পারেন তাকে বললে কি করবেন, না, উত্তর হচ্ছে উনি করবেন না, উনি করবেন না, উনি কোনো বেআইনি কাজ করতে, ওই অধিকার তার রয়েছে, কিন্তু রয়েছে। এবং কোনো বেআইনি কাজ যদি করেন তার দায়ভার কোনোদিন এটা বললে হবে না যে আমি ওনার কথা শুনে ওনার আদেশে কাজটা করেছি। নো ওয়ে। ইনফ্যাক্ট এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যিনি গুলি করছেন তাকে প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনাও যদি বলে গুলি করো, উনি যদি আদালতে বলেন আমি শেখ হাসিনার আদেশ পালন করেছি, উত্তর হচ্ছে এটা ডিফেন্স হবে না। সুতরাং প্রত্যেকের এই কৃতকর্ম কিন্তু ব্যক্তিগত, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা এটা সিস্টেমের পার্ট হয়ে করেছেন, এটা ব্যক্তিগত। এই যে আমরা আলোচনা করলাম, অনেকে তো যেতে চান নাই, তার কারণে আমি থাকবো না, কারণ আমি মারাত্মক ক্রাইমটা করবো না। ওনারা করেছেন, ওনাদের অনেকের বেনিফিট হয়েছে, সুবিধা হয়েছে, নানান কিছু পেয়েছেন। সো এই ব্যক্তিটাকে আবার কেউ কেউ একটা কাজ করার চেষ্টা করছে, সেটা হলো অনেক বেশি ওয়াইড স্প্রেড করে পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, তাকে নেগেটিভ মন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন। এবং এটার সাথে আমি যেটা বলছি, অনিবার্যভাবেই দেখি যে সাম্প্রতিক প্রবণতা কিছু হলেই মানে সেনাপ্রধানকে সামনে নিয়ে আসা, উনি সব কিছুর মূল, ইত্যাদি ইত্যাদি। এটা একটা চর্চা। আরেকটা যেটা বলছেন আপনি, যে বিচার করলে সেটা ওদের মনোবল শেষ করে দেবে, আলফাজ ভাই চমৎকার ভাবে বলেছেন যে বরং তাদের ইমেজ বিল্ডিং হয়েছে। মানে একটা আমাদের সমাজে আমাদের কি হয়, যে আমি আপনার সাথে ব্যক্তিগত পর্যায়েও যদি কোনো ভুল করে ফেলি, আমি যদি অ্যাপোলোজাইজ করি, আপনার কাছে ভালো লাগবে যে না, এই মানুষটা সেন্সিবল, সে তার ভুল স্বীকার করে, সে সেটা শুধরে নিচ্ছে, আপনার সাথে আমার সম্পর্ক আরো ভালো হবে। বরং এই বিচার অ্যাগ্রি করার মাধ্যমে আমাদের সেনাবাহিনী তার এই যে ভুল তো না, মানে যারা করেছেন ওগুলো মারাত্মক অপরাধ, এই অপরাধগুলো তারা স্বীকার করলো এবং বিচারের মাধ্যমে সে এটার একটা শেষ চাইলো। সুতরাং এটার মাধ্যমে সেনাবাহিনী অ্যাজ এ হোল প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো কারণ নাই। এটা দিয়ে সেনাবাহিনীকে উত্তপ্ত করার চেষ্টা, এই যে বললেন কার সুবিধা, এখন এই যে সেনাবাহিনীর কিছু সদস্যের বিচার হবে বলে এআই জেনারেটেড একটা মানে ছবি শেয়ার করে, হ্যাঁ, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় শেয়ার করে উস্কানি দেওয়ার চেষ্টা। এবং মজার ব্যাপার হলো ফ্যাসিস্ট বিরোধী যারা রয়েছে তারাও শেয়ার করে দিয়েছে। এটা উস্কানি। দেখো সেনাবাহিনী তোমার পোশাকের একজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এটা করা মানে হচ্ছে যদি এই উস্কানি দেওয়া যায়, এর মধ্যে একটা অস্থিরতা তৈরি করা যায়, বাংলাদেশের ভেতরে, আমাদের সেনাবাহিনীর ভেতরে, দেশের অভ্যন্তরে যে কোনো অস্থিরতা দিনের শেষে একটা নেক্সাসকে বেনিফিট দেয়। প্রধান হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আওয়ামী লীগ তো আছেই, দেশের অভ্যন্তরের কিছু সুবিধাবাদী গোষ্ঠী আছে, এবং ভারত দেখবেন মুখে স্টেবল বাংলাদেশের কথা বলে ওদের লোকজন, আমরা একটা আনস্টেবল বাংলাদেশ আমাদের জন্য ভালো না, ইত্যাদি ইত্যাদি। ভারতের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে একটা আনস্টেবল বাংলাদেশ। একটা স্টেবল বাংলাদেশ, একটা ডেমোক্রেটিক বাংলাদেশ ভারতের জন্য পছন্দনীয় না। যতই আনস্টেবল হবে ততই তার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করা সহজ হবে। আলফাজ আনাম, আয়নাগর পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে। আমরা দেখেছি দায়িত্ব নেওয়ার 8 মাস পর প্রফেসর মোহাম্মদ ইউনূস আয়নাগর পরিদর্শনে গেছে, আর এই ফাঁকে অসংখ্য আলামত নষ্ট করে দেওয়া আছে। আলামত নষ্ট করে দেওয়া একটা ফৌজদারি অপরাধ নিঃসন্দেহে। এই কাজটি কারা করেছে, কেন করেছে, সেটি সবাই বুঝতে পারে। কি বলবেন আপনি? গুম কমিশনের একজন সদস্য ওই ডকুমেন্টারিতে বলেছেন যে কিভাবে তারা আপনার ওই ব্যারিস্টার আরমানের চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন, খুব ভালো বর্ণনা করছে, এবং ওগুলো কিভাবে
ওই ছোট ছোট খোপগুলো, ওগুলো তো রুমও বলা যাবে না, একটা মুরগির খোপের চেয়ে একটু বড় আর কি, যে ওগুলো ব্লক করে করে দেখানো হয়েছিল যে না। তো এটা কিন্তু আইসিটি আইনেও এই এভিডেন্স নষ্ট করাটা একটা অপরাধ হিসাবে যে কোনো আইনে। তো আমাদের যে যখন এগুলোর ট্রায়াল শুরু হবে, আমার ধারণা এগুলো চলে আসবে, যেহেতু এগুলো কিন্তু ওই ডকুমেন্টারিতে ওনারা যেগুলো বলছেন এগুলো নিশ্চয়ই মামলার প্রসিডিউরের মধ্যে এই বক্তব্যগুলো আছে। ফলে যখন এই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে তখন কারা কিভাবে এর সঙ্গে ইনভলভ আছেন সেগুলো হয়তো বেরিয়ে আসবে। কিন্তু ন্যায় বিচারের সাথে এগুলোরও একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, বা যারা এর সাথে ইনভলভ আছে তারাও এই বিচারের মুখোমুখি হওয়া উচিত। ডক্টর জাহিদ, আমরা ভারতের প্রসঙ্গ বলছিলেন, আমরা ওই ডকুমেন্টারিতে আমরা দেখতে পেলাম যে অনেককে বাংলাদেশে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হতো, আবার কিছুদিন পরে এদের অনেককে আবার ফিরিয়ে আনা হতো। কাউকে গুম করে সীমান্তে নিয়ে যাওয়ার পর ভারতের নিরাপত্তা বাহিনীর লোকজন তাদেরকে রিসিভ করতেন, আবার যখন দরকার পড়তো তখন ভারতীয় বাহিনীর লোকজন বাংলাদেশের বাহিনীর হাতে সেই গুম হয়ে যাওয়া ব্যক্তিকে হস্তান্তর করত। যেমন মাওলানা সাইদির সাক্ষীকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, তিনি গণ অভ্যুত্থানের পর দেশে ফিরেছেন। কতজনকে এভাবে আনা নেওয়া করা হয়েছে সেটি আমরা জানি না। এর মানে হলো এই যে গুম, এর সঙ্গে ভারতের সরকার কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? অবশ্যই জড়িয়ে আছে। শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য যা যা করা প্রয়োজন সেটাই করেছে তারা। মানে এটা তো কমই অপরাধ। ভারত রাষ্ট্রটা এখন বিভিন্ন দেশে গিয়ে তার পটেনশিয়াল থ্রেটকে খুন করে, কানাডায় করেছে, আমেরিকায় করতে গিয়ে ধরা পড়েছে। সো একেবারে অবাক হওয়ার কিছু না। মানে আমরা ভারতে যে যাচ্ছ, যে দুটো ঘটনার কথা বললেন, দুটো ঘটনা তো আমরা জানি, খুব ক্লিয়ারলি জানি। বাকি ঘটনাগুলো আর মধ্যে অনেক আছে, এবং অনেকে বেঁচে আছেন কিনা ডকুমেন্টারিতে বলা হয়েছে যে আসলে আমরা জানি না। সো এইগুলোর সাথে তারা আছে, দুটো যখন আমাদের সামনে এভাবে এসে হাজির হয়েছে আমরা খুব ভালো মতোই জানি তারা তাকে এটা করবে, এবং কারণটা ওখানে ব্যাখ্যা হয়েছে, এটাও আমরা অনুমান করছিলাম। একটা সময় যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মানে বিচার বহির্ভূত হত্যা যখন হচ্ছে, ডেড বডি পাওয়া যাচ্ছে, সমালোচনা বাড়ছে, গুম হয়ে গেলে তো নানান কিছু বলা যায়। আমি একটু আবার আমি মায়ের ডাকের একটা প্রোগ্রামের কথা বলি, ওখানে একজন নারী বলছিলেন, ঠিক মানে আমি মোটামুটি, আমি এটা আমার কোথাও লেখা ছিল, পড়ে শোনাতে পারলে ভালো হতো। ওনার বক্তব্যটা এরকম যে ওনার হাজব্যান্ডকে যখন পাচ্ছেন না, উনি থানায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, র্যাবের অফিসে যাচ্ছেন, ওনার ভাষাটা এরকম ছিল, চেয়ারে দোল খেতে খেতে বলে, আরে আপনার স্বামী বিয়ে করে চলে গেছে অন্য কোথাও, হাসে আর কি। মানে আপনি খেয়াল করেন, আপনি গুম করছেন এবং আপনি তাচ্ছিল্য করছেন, ফান করছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছেন বিয়ে করে চলে গেছে, টাকা দিতে পারে নাই বলে ভেগেছে। মানে আপনি মানুষকে কোন পর্যায়ে আসলে নিয়ে গেছেন। হ্যাঁ, তো এই ঘটনাগুলো তো করছেন। তো তারা কি করতেন, এটার মাধ্যমে কি দাঁড়ালো, আপনি তার ডেড বডি যেহেতু দিচ্ছেন, আপনি দায় নিচ্ছেন না, নানান রকম উল্টোপাল্টা কথা বলে এই মানুষকে আপনি সরিয়ে দিতে পারেন। সো এই প্র্যাকটিসটা যখন ডেড বডি পাওয়া যাচ্ছিল তখন সমালোচনা হওয়ার কারণে তখন তারা অন্য পদ্ধতি, গাড়িতে অ্যাক্সিডেন্ট না, এটা তো তাও ডেড, গুম করা হয়েছে যখন, আপনি তো ডেড বডি প্রডিউস করেন না, আমি তো নেই আমি নেই, আপনি অস্বীকার করছেন। আপনার স্বামী বিয়ে করে কোথাও আছে, আপনার স্বামী দেনা ছিল, সে সেটার জন্য পাওনাদারের কাছ থেকে পালিয়েছে। আর ডেড বডি হলো, ওটা হলো ডেড বডি প্রডিউস করার ক্ষেত্রে অন্যভাবে, ট্রেনের নিচে, গাড়ির নিচে, এটা গেল একটা। আর যদি নাই দেন, আপনি তো স্বীকার করতে হলো না, আপনি কাস্টাডিতেও দেখাচ্ছেন না, আপনি ডেড বডিও দিচ্ছেন না, তাহলে করি না। সো এটা যখন অনেক বেশি বেড়ে গেল, ভারত তার সাহায্যের হাত বাড়িয়েছে। ভারতের তো একটা স্লেভ সরকার দরকার ছিল, শেখ হাসিনা তো একটা স্লেভ ছিলেন, দাসী ছিলেন। সো দাসী যা যা চেয়েছেন তাকে তা সাহায্য করেছে। এবং আমরা ডকুমেন্টারি আরেকটা জিনিস দেখেছি, যে আবার যখন এই লোকজন হস্তান্তর হতো, সাথে মিষ্টি হস্তান্তর হতো, কি নির্মমতা, সেই মিষ্টি হস্তান্তর হতো। এক্স্যাক্টলি তাই। আর আমি একটা কথা একটু বলে ফেলা ভালো, মানে আমরা খেয়াল করি, মানে আমার খুব খারাপ লাগেও এটা, এই পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যাই বলেন, মানে দিনের শেষে এরা আমাদের সন্তান। আমাদের পুলিশরাও যে পরিমাণ টর্চার করেছে, যে পরিমাণ, এই যে জুলাই আগস্টে যেভাবে গুলি করেছে মানুষের উপরে, ক্ষমতায় থাকার স্বার্থে শুধুমাত্র এই আমাদের সন্তানদেরকে এরকম দানবে উনি নিজে যেমন হয়েছেন, তাদেরকেও কিন্তু সেরকম ভাবেই পরিণত করেছেন। মানে কত স্টোরি, কত মর্মান্তিকতা। আলফা সানাম, ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, গুম খুনের সঙ্গে জড়িত সেনাবাহিনী বা পুলিশের কর্মকর্তারা নির্বিঘ্নে দেশটিতে ঢুকতে পারছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতারা বহাল তবিতে সেখানে রয়েছেন, ভারত তাদের আশ্রয় প্রশ্রয় ও সহযোগিতা করছে। এটা তো আমাদের নিরাপত্তার জন্য একটি হুমকি, কি বলবেন?
গত 1.5 দশকে ভারতের ভূমিকাটা কি ছিল, মানে বাংলাদেশের একটা রাষ্ট্র কাঠামো পরিচালনার সব সেক্টরে তারা ইন্টারফেয়ার করছে। ইলেকশন আপনার 2014 সালের সুজাতা সিং এসে তো ইলেকশন এরশাদকে বাধ্য করছে ইলেকশন, ইলেকশন, জুডিশিয়ারি। এখন আমরা এই যে এই ডকুমেন্টারির মাধ্যমে বা গুম কমিশনের তদন্তের মধ্য দিয়ে জানতেছি যে সিকিউরিটি অ্যাপারেটাসগুলোকে কিভাবে ইউজ করা হয়েছে। তো এখন যেটা বিপজ্জনক হচ্ছে, এই যে জেনারেলরা পালিয়ে গেছেন, যারা অন্তত ডিজিএফআইয়ের এই 5 জন ডিজি, তারপর আরও কয়েকজন জেনারেল, তো তারা তো ধরেন আমাদের রাষ্ট্রে যে নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয়ে তাদের অজানা না। এবং আরও একটা বিপজ্জনক দিক হচ্ছে যে এরা একটা নেক্সাসে তৈরি হবে, একটা পলিটিক্যাল এলিমেন্ট, মিলিটারি এলিমেন্ট, পুলিশ, সব ইন্ডিয়ার মানে একটা ইয়ার মধ্যে, নেটওয়ার্কের মধ্যে চলে আসে। এবং ইন্টারেস্টিং হচ্ছে এদের কিন্তু তালিকা করা আছে। আপনি জানেন যে কিছুদিন আগে আমার দেশে ডিটেইল ছাপা হয়েছে যে এদের মানে একটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের রিপোর্টের ভিত্তিতে আর কি। তো এইটা আমাদের যে কোনো মানে দিক থেকে, আভ্যন্তরীণ দিক এবং নিরাপত্তাগত দিক থেকে এই লোকগুলোর ইন্ডিয়াতে অবস্থান আমাদের জন্য হুমকি। সরকারের উচিত হবে কূটনৈতিকভাবে এবং আন্তর্জাতিক কমিউনিটি, যেহেতু জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টেও এই লোকগুলোর ইনভলভমেন্টটা তুলে ধরা হয়েছে, শেখ হাসিনার ডিরেক্ট ইনভলভমেন্ট, তারপরে এই যে সেনাবাহিনীর এই কর্মকর্তাদের গুম খুনের সাথে ইনভলভমেন্ট। সো আন্তর্জাতিক কমিউনিটি সাহায্য নিয়ে এই লোকগুলোকে ফিরিয়ে আনার ব্যাপারে একটা চাপ সৃষ্টি করা দরকার, আমাদের পক্ষে যতটুকু সম্ভব, যে তাদেরকে যেন বাংলাদেশের কাছে ভারত হস্তান্তর করে, নাহলে প্রতিবেশী দেশে থাকাটা আমাদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হবে। এবং আমরা জানি যে জিয়াউর রহমানের সময়ও কিন্তু এইরকম কিছু লোক পালায় গিয়েছিল এবং তারা কিন্তু দীর্ঘ সময় বর্ডারে আনরেস্ট তৈরি করছে আর কি। তো আমরা জানি না যে এদের নিয়ে কি ধরনের পরিকল্পনা তারা করতেছে। ডক্টর জাহিদ, আমরা দেখেছি যে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম হত্যা নিয়ে যে গল্প বিভিন্ন বাহিনী মিডিয়াকে সরবরাহ করত, সেটি তারা প্রকাশ করত এবং লক্ষ্য করেছেন একই ধরনের গল্প, একই ল্যাঙ্গুয়েজ, সবকিছু একই রকম। কোনোদিন কোনো সম্পাদক বা সাংবাদিক এর প্রতিবাদ করেন অথবা আসল ঘটনার খুঁজও নেন। ঠিক আছে, চাপ যেহেতু রয়েছে তাহলে না হয় তাদেরটা চেপে দিলাম, কিন্তু আমরা নিজেরা তো খোঁজ দিব, সেটাও কাজটি কখনো করেনি। আমরা দেখেছি দাড়ি টুপি থাকলে বা নামাজ পড়লে তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হতো, ধরে নিয়ে গিয়ে রাজাকার বলে গালি দেওয়া হতো। ওই সময় বিভিন্ন মিডিয়া বিভিন্ন বাহিনীর পাঠানো গল্পই শুধু প্রকাশ করতো না, তারাও এই গুম খুনের পক্ষে যায় এমন গল্প তারা নিজেরাও বানাতো এবং প্রকাশ করত। এসব গল্পের মূল লক্ষ্য ছিল একটাই, সেটি হলো যে গুম হত্যাকে এক ধরনের বৈধতা দেওয়া। অনেক বিচারক নিরাপত্তা বাহিনীর নির্দেশ অনুযায়ী কাজ করতেন, আমরা সেই ডকুমেন্টারি দেখেছি। ভয়ঙ্কর অবস্থা। খুবই জরুরি প্রশ্ন আপনার কাছে আমার প্রশ্ন, এদের কি বিচার হবে না? এই ধরনের একটা সিস্টেম যদি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ না করে আসলে এটা হবে না। রাইট, খুব সোজা সাপটা। যেমন ধরুন বিচ্ছিন্নভাবে সুযোগ না, নো ওয়ে। আপনি খুন করে ফেলতে পারেন, কিন্তু আপনি যদি প্রডিউস করতে যান তো একজন বিচারক আছেন যিনি এটা ধরে ফেলতে পারবেন, বিপদে পড়বেন, সো তাকেও আপনার মতো করে কমপ্লাই করতে হবে। আমি একটু পেছনে যাই, খুব ইন্টারেস্টিং ছোট কেসের কথা বলি। আমি এটা নিয়ে তখন অনেক শেখ হাসিনার সময় প্রচুর কথা বলতাম। ধরেন আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কিরকম, একটা অভিযোগ হবে, একটা তদন্ত হবে, প্রথম একটা এফআইআর হয়, তদন্ত হয়, তারপর চার্জশিট হয়। চার্জশিটটাও আদালতে গ্রহণ হবে কি হবে না তার একটা হিয়ারিং হয়, কারণ আপনার প্রথম জাজ প্রাথমিকভাবে কনভিন্সড হতে হয় যে এই চার্জশিটটা আমি গ্রহণ করলাম। তাতেও হয় না, এরপর এটা হিয়ারিং হয়ে রায় হবে, রায়ের ধাপ আছে। বিএনপি মহাসচিবের বিরুদ্ধে একটা মামলার রায় প্রায় শেষের দিকে গিয়েছিল। মামলাটা হচ্ছে একটা ময়লার গাড়ি ভাঙা। ওটা এফআইআর এ লেখা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব রুহুল কবির রিজভী এবং জামায়াতের একজন নেতা, তারা লিড করে একটা মিছিল নিয়ে যাচ্ছিলেন। পথে একটা গাড়ি, এরকম ময়লার গাড়ি পড়েছে, ওনারা সেটাকে থামিয়ে ওটা ড্রাইভার হেল্পারকে পিটিয়েছেন, হেল্পারের সম্ভবত হাত বা পা ভেঙেছে এবং গাড়িটা ভাঙচুর করেছেন নিজ হাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী এবং জামায়াতের ওই নেতা। আচ্ছা, এই চার্জশিট পুলিশ দিল, মানলাম, এটা তো সরকার, কিন্তু একটা বিচার বিভাগ আছে। এই চার্জশিট নিয়ে একটা হিয়ারিং হয়েছে না একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে, তো উনি এটাকে চার্জশিটটা গ্রহণ করেছেন। তার মানে উনি বিশ্বাস করেন
যে মির্জা ফখরুল জনাব রুহুল কবির রিজভী নিজ হাতে গাড়ি ভেঙেছে, তাদেরকে হুকুমের আসামি টাসামি বানালেন, কিন্তু ওনারা এই কাজটা করেছে। তো বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমটাকেও যদি আপনি এটার মধ্যে ঢুকিয়ে ফেলতে না পারেন, হবে না। তো গায়েবী মামলা বলে একটা বস্তু ছিল, কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু আপনি মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ইভেন প্রথম আলোর মতো পত্রিকা একটা ইনভেস্টিগেশন করে 2018 সালের নির্বাচনের আগে একদম ধরে ধরে দেখিয়েছিল। আমরা দেখেছি নির্বাচনের আগে গায়েবী মামলার মাত্রা সংখ্যা সব বেড়ে তো কিন্তু এই যে গায়েবী মামলা গ্রহণ করা, ডিটেনশন দেয়, এগুলো তো বিচার বিভাগ করেছে। সো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের বিচার বিভাগ। এখানে একটা ঘটনা তো বিভৎস, একজন বিচারকের কাছে গিয়ে যখন তিনি বলছেন না এটা এরকম না, যখন এটা বিট্রে করছেন, ওদের মতো করে 164 দেবেন না, তখন তাকে বলছে তো দিচ্ছে না। তারপর বিচারকের রুমের পাশে নিয়ে গিয়ে তাকে পেটানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, এবং বিচারক ডেকে বলছে যে এত শব্দ করছে কেন, যেহেতু ওনার এখানে এটা হচ্ছে। তার মানে বিচারক তাকে পিটিয়ে আবার আমার কাছে এনে 164 ঠিক মতো দেওয়াও, এগুলো হয়েছে। মানে আমরা মগের মূল্য বলতাম, মানে এটা মগের মূল্যকে পরিণত করা হয়েছে। সো এটা শুধু এই ঘটনায় না, আরো বহু ঘটনায় বহু বিচারকের নানান রকম ভয়ঙ্কর সব ভূমিকা আছে। মানে একটা কথা কিন্তু এভাবে বলা হয় যে এই মাটিতে সৃষ্টিকর্তার একজন প্রতিনিধি হিসাবে কিন্তু বিচারকরা কাজ করে, কারণ বিচার করার ক্ষমতা শেষ বিচারে আল্লাহর। তো যে মানুষটা বিচার করেন সেই মানুষটার না ওই জায়গাটা বোঝা দরকার। এই মানুষগুলো এরকম বিভৎস মানুষে পরিণত হয়েছেন। সো আমি মনে করি এই ঘটনা তো বটেই, সাথে আরো বহু ক্ষেত্রে বহু মামলায়, মিথ্যা মামলায় মানুষকে যে নির্যাতন করা হয়েছে, সেগুলোর জন্য আমাদের একদম ধরে 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 এই বিচারকদেরও খুঁজে বের করা দরকার। প্রিয় দর্শক, আমরা এখন আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, রয়েছেন আলফা সানাম, সহযোগী সম্পাদক, দৈনিক আমার দেশ। আলফা সানাম, গুমের মাধ্যমে সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেই খবরটির আগেই। সংগঠন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবার আগে কথা বলেছে, ইসলামী ছাত্র শিবিরও গ্রেপ্তারের দাবি জানিয়েছে, ডাকসু থেকে সরাসরি বিবৃতি দেওয়া হয়েছে, জাবিতে মানববন্ধনের আহ্বান করা হয়েছে, ইনকিলাব মঞ্চ ও আপ বাংলাদেশে সক্রিয় রয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো কে কি বলেছে আমরা সে বিষয়ে পরে আসবো। এই যে সবাই, বিশেষ করে যারা তরুণ শ্রেণী, আসলে এরা সবাই তরুণ, আমি যাদের কথা বললাম, এই তরুণরা কিন্তু এই বিষয়টির ব্যাপারে সোচ্চার হয়েছে একদম শুরু থেকেই। তরুণরা আসলে থেমে নেই। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অভ্যুত্থানে তো ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে, স্বাভাবিকভাবে তারা তাদের দৃষ্টি এদিকে ছিল এই গুম খুন এগুলোর বিচার। তবে রাজনৈতিক দলগুলো কিন্তু নীরব ছিল তা না। রাজনৈতিক দলরাও, বিএনপি এবং জামাত ইসলামী উভয় দলের পক্ষ থেকেই এই বিচারের বিষয়টি অ্যাড্রেস করা হয়েছে। এবং ছাত্রদের দিক থেকে এই যে দাবি বলবো আমি, তারা তো এটা শুরু থেকেই করে আসছে, এবং আমরা এটা এক ধরনের চাপ তৈরি করাও বটে, যে যাতে বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং স্বচ্ছতার সাথে হয়। এবং এটা এই ছাত্রদের এটা নৈতিক দায়িত্ব, শুধুমাত্র অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া না, বাংলাদেশকে রাইট ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য এই তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে। এবং এটাই হয়েছে, এটা হিস্টোরিক্যালি, এটা বাংলাদেশ কেন, দুনিয়ার আরও যেসব দেশে অভ্যুত্থান ছাত্ররাই নেতৃত্ব দেয়, এবং ছাত্ররা যে এটা করবে আমরা মনে করি যে এটা খুবই স্বাভাবিক। এবং বরং এই রকম ধারাবাহিকতা প্রতিটি পদক্ষেপে রাষ্ট্রকে সঠিক পথে নেওয়ার জন্য এই এক ধরনের চাপ সৃষ্টি করার দরকার আছে, বা এই ধরনের দাবি দেওয়া, মানবাধিকারের প্রশ্নে ন্যায় বিচারের স্বার্থে বা যে কোনো বৈষম্যর বিরুদ্ধে তারা আগের মতোই কথা বলুক, এটাই আমরা চাই, এবং তারা একটা সঠিক দায়িত্ব পালন করছে বলে আমি মনে করি।
ডক্টর জাহিদ, ছাত্র সংগঠন ও প্রেশার গ্রুপগুলোর বাইরেও রাজনৈতিক দলগুলো এই নিয়ে কথা বলেছে। আমরা দেখলাম যে সবার আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রথম দিনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বিএনপি এই নিয়ে বিবৃতি দিয়েছে। শনিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় যে সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মম বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ সেনা সদস্য নিশ্চিতভাবে মন থেকে চান সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক। বিবৃতিতে আরও বলা হয়, একটি দেশের চলা উচিত ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী, কিন্তু কিছু ব্যক্তির চিহ্নিত দায় কোনো প্রতিষ্ঠানের উপর চাপানো উচিত নয় এবং ওই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। একজন মানুষের কাজের ভালো মন্দের দায়, বিশেষত গুরুতর অপরাধের শাস্তি একান্ত তার নিজের। আপনি কিছুক্ষণ আগে এটা বলছেন। এবং জামাত ইসলামী একই ধরনের অনেকটা প্রতিক্রিয়া দেখিয়েছে। তারাও বলেছে গুম খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনা প্রক্রিয়া যে শুরু হয়েছে, এটা ভালো দিক। তারা বলছেন যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত হতে থাকতে চান তারা। এখন সবাই, বিশেষ করে আমি বলবো বিএনপি এবং জামাতের যে বিবৃতি, তারা পরিষ্কার বলেছে যে এটার জন্য প্রতিষ্ঠান দায়ী নয়, কতিপয় ব্যক্তি দায়ী। আসলে এই মুহূর্তে যে গুমের বিচার হচ্ছে তাতে আসলে রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতা খুব বেশি প্রয়োজন এবং এ ব্যাপারে তারা সক্রিয় এবং সোচ্চার ভূমিকা রাখবে, সেটা মানুষ দেখতে চায়। এবং আমরা লক্ষ্য করলাম যে বিবৃতিতে তারা যে বিবৃতি দিয়েছেন সেখানে খুব স্পষ্টভাবে কথা বলেছেন, রাগডাক রাখেননি। এই যে রাজনৈতিক দলগুলো, প্রেশার গ্রুপ অথবা ছাত্র সংগঠনগুলোর যে অবস্থান, গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? খুবই পজিটিভ এটা। খেয়াল করি আমরা রাজনৈতিক দলগুলোর তো বলার কথাই ছিল, কারণ এই গুমের সাফার কে করেছে? মূলত রাজনৈতিক দল, বিএনপি, জামায়াতের কর্মীরা। এই মূলত প্রধান দুটি দলে কিন্তু সবচেয়ে খেয়াল করুন, আবার ওই ডকুমেন্টারি রেফার করি, মানে নির্বাচন সামনে আসলেই বেড়ে যেত, এটা একদম অনিবার্যভাবেই এসব ঘটেছে। সব ওই মামলা থেকে শুরু করে গুম, হত্যা সবই বেড়ে যেত, কারণ তার ক্ষমতায় অবৈধভাবে থাকতে হবে। তারা সাফার করেছেন। কিন্তু ওই যে বললাম যে আমাদের সমাজে এক ধরনের সেন্সিটিভিটি ছিল সেনাবাহিনী নিয়ে কথা বলার। তারা, আমি এটাকেও বরং প্রশংসা করব, বিএনপি জামাতের যে দুটো স্টেটমেন্ট আপনি পড়ে শোনালেন, এটা আমিও পড়েছি, খুবই সেন্সিবলি স্পষ্ট, কিন্তু এমন কিছু নেই যেটার মাধ্যমে উস্কানি তৈরি হয়, আনরেস্ট তৈরি হয়। একটা রেসপন্সিবল রাজনৈতিক দল যেভাবে কথা বলার কথা, বিএনপি জামায়াত দুই দলই কিন্তু ঠিক সেইভাবেই কাজগুলো করেছে। তার মানে আসলে এটা দাঁড়ালো, আমরা সবসময় যেটা বলি, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে আমরা শেখ হাসিনা যা যা করেছেন তার বিরুদ্ধে তো দাঁড়াবই, একই সাথে যা যা করেছেন সেটার বিচার নিশ্চিত করা। মানে আমাদের এটা একটু মনে রাখতে হবে, দর্শকদের উদ্দেশ্যে বলছি, একটা মানুষ 100 খুন করতে পারে, কিন্তু সেটা একজন কন্ট্রাক্ট কিলার, টাকা দিয়ে খুন করে, বিরাট অপরাধ, কিন্তু এটা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি না। এটার কিন্তু ক্যাটাগরিজ, আপনি চাইলে ওই লোককে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচার করতে পারবেন না, সে 100 খুন করেছে। কিন্তু একজন বা দুইজন বা 5 জন মানুষকে গুম করেছে, বা কিছু ধরনের খুনের কিছু প্যাটার্ন আছে, এক্সট্রাডিটরি কিলিং সহ, ওটা কিন্তু ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, মানে ওটা কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধ, এটা কিন্তু ব্যক্তির বিরুদ্ধে না। মানে এই অপরাধকে ধরা হচ্ছে এটা মানবতার বিরুদ্ধে, এই কারণে আপনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচার করতে পারেন। তার মানে এই অপরাধের ডাইমেনশন ইজ ভেরি বিগ, এটা বুঝতে পারতে হবে। আপনি যদি মানবতার বিরুদ্ধে অপরাধ বিচার না করেন, তাহলে আপনি ব্যক্তির বিরুদ্ধে অপরাধ, মানে আপনি আমাকে যদি খুন করে ফেলেন, আপনি আসলে আমার বিরুদ্ধে অপরাধ করেছেন, এটা সেটার তুলনায় অনেক ছোট জিনিস। তো সবাই একমত আছে এবং আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বার্থে এই ধরনের কাজ আমরা হতে দেব না, এটা আমরা ডিনাউন্স করি। এবং আরেকটু যদি বলে রাখি, রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থেও কাজটা করা দরকার। আজকে অ্যাপারেন্টলি বিএনপিকে মনে হচ্ছে ওরা কমফোর্টেবল আছে, জামায়াতকে মনে হচ্ছে কমফোর্টেবল আছে, হু নোজ, কোনো একদিন কোনো একটা দল ক্ষমতায় এসে, যে কোনো দলই, সে আবার ওই রকম হয়ে ওঠার চেষ্টা করতে পারে। কিন্তু সেনাবাহিনীতে যদি এই মেসেজ থাকে যে আগে একবার কেউ কেউ এসবের পার্ট হয়েছিল এবং তাদের এই ঘটেছে, তখন তাদেরকে দিয়ে এই কাজগুলো করা আসলে এত সহজ হবে না, কঠিন হয়ে দাঁড়াবে। তো বিচার এভাবেই কাজ করে। আমরা তো বিচারের উদ্দেশ্য কি, যে মানুষ অপরাধ করেছে তাকে শুধরানো, আর সমাজে একটা নজির তৈরি করা যাতে এই অপরাধ আর না হয়, মেসেজ দেওয়া, আর এই অপরাধ আর না হয়। তো সব দিলে আমি খুব পজিটিভলি দেখি। ডক্টর জাহিদ, শেষ একটা প্রশ্ন আপনাকে করব, সেটি হলো যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সমালোচনা করি, আপনি করেছেন, আমাদের অনুষ্ঠানে অনেকবার হয়েছে। অনেকে বলছেন যে এই সরকার দুটো সাহসী পদক্ষেপ নিয়েছে। একটি হলো যে গুমের যে অপরাধের যে মামলা শুরু হলো এটি, আরেকটি যেটা আমরা তো সামনে পাবো সেটা পিলখানার হত্যাকাণ্ড।
এটা দুটো বিষয়। আপনি কিভাবে দেখছেন? খুবই সঠিক কথা, এবং মানে আমরা সরকারকে সমালোচনা করছি, এবং আপনারা এখানেও বলে গেছি যে সরকারকে অনেকেই সমালোচনা করে, আমরাও করি, কিন্তু আমরা এই সরকারকে সবসময় ওন করেছি, আমরা এখনো করি। আপনি সবসময় বলতেন, স্পষ্টভাবে আপনি সবসময় বলতেন যে এই সরকারটা কিন্তু আমাদের সরকার। আমি এখনো বলি আমাদের সরকার, মানে হাসিনার সাথে সমালোচনার ডিফারেন্সের জায়গাটা কোথায়? হাসিনার প্রতিটা সমালোচনা করে বলতাম তোমাকে যেতে হবে, তুমি জোর করে ক্ষমতায় আছো। এই সরকার আমাদের সরকার, এই সরকারের কাছে আমরা চাই অনেক কিছু, যেটা হয় নাই সেটার জন্য শোরগোল করবো, চেঁচামেচি করবো, কিন্তু এটা আমাদেরই সরকার, এবং খুবই খুবই সাহসী কাজ করেছে এবং প্রসিডিউরালি খুবই ব্রিলিয়ান্ট কাজ করেছে। খেয়াল করবেন, গুম নিয়ে যখন আলাপ হচ্ছে তার আগে কিন্তু জাতিসংঘের একটা তদন্ত হলো, যেখানে তারা এই জুলাই অগাস্ট নিয়ে তদন্ত করেছেন, ওখানে এই রিলেটেডও কিছু কিছু কথা ছিল। আর গুম নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে হিউম্যান রাইটস যে কমিশন আছে, হাসিনার সময় থেকেই প্রচুর ডকুমেন্ট, এবং লাস্টলি কিন্তু শেখ হাসিনার কাছে একদম স্পেসিফিক একটা তালিকা দিয়ে এদের ব্যাপারে তথ্য চাওয়া হয়েছিল। সো এই ডকুমেন্টগুলো আগে থেকে ছিল, এখন সাথে এখানে যুক্ত হয়েছে, এবং শেষ পর্যন্ত এই স্টেপ নেওয়া যে এই যে একটা ট্যাবু, যে এখানে আমরা নিতে পারবো না, মানে ওনারা অভিযোগের পর হয়তো চাকরিচ্যুত হয়েছেন আইন অনুযায়ী, আইনটার এই চেঞ্জ নিয়ে প্রশ্ন আছে, এটাকে আমি প্রয়োজন ছিল, আমার কাছে দ্বিমত আছে, আমি দ্বিমত করি। তাদেরকে সাসপেন্ড করা যেতেই পারতো, কিন্তু একটা মানুষ অভিযুক্ত মানে কিন্তু ওই মানুষটা প্রমাণিত। এখানে একটা যুক্তি দেওয়া হয়েছে, সেটি হলো আসলে ডাক্তার জাহিদ তারা এই বিষয়টা তদন্ত করেছে পুঙ্খানুপুঙ্খানুভাবে, যে শুধু একটা চার্জশিট দিয়ে দেয়নি, আগে তদন্ত করেছে, খোঁজ নিয়েছে, কথা বলেছে, তারপরও কিন্তু চার্জশিট দিয়েছে। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে এত দেরি হচ্ছে কেন আপনাদের অনেক বিষয়ে। তারা বলছিল যে আসলে আমরা এমন প্রমাণ হাজির করেছি যেটা আসলে আইনগতভাবে সেটা আমাদের জন্য খুব সহায়ক হবে, আমরা সেই কাজটা আগে করতে চেয়েছি, তারপরে গ্রহণ করি না। কারণ আমি যুক্তিটা দিই, প্রসিকিউশন টিম তো একটা পক্ষ, তদন্ত যিনি করছেন উনি যারা এস্টাবলিশ করতে যাবেন উনি একটা পক্ষ, তো এজন্য আমরা কোর্টে যাই। কোর্টে কেন যাই? আমরা একজনের সালিশ মানি, আমরা কোর্টকে ধরি যে কোর্ট নিউট্রাল, তাই না? এবং হতেই তো পারে, এবং শুধু এই কোর্টের এই স্টেজ না, এরপর আপিল বিভাগ আছে, সবকিছুর পর আসলে একটা মানুষ প্রমাণিত। আমরা যেটা করতে পারতাম, এনাদেরকে ধরুন এরপর ওনার সাসপেন্ড হয়ে থাকবেন, সেটা হতে পারতো। যাই হোক, সেটা ডিফারেন্ট ডিবেট। কিন্তু যে কথাটা বলছিলাম যে সার্ভিং অফিসারের বিরুদ্ধে এই ধরনের ওয়ারেন্ট দেওয়া যাবে কিনা, এগুলো অনেকের চিন্তা করতেই পারে। এবং উঁচু পর্যায়ে মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেলস ছিলেন এই সার্ভিংদের মধ্যে, তো সেটা করতে পেরেছেন বিরাট সাহসিকতার কাজ। এবং অবশ্যই যে বিডিআর ম্যাসাকার হয়েছে, মানে এগুলো সবগুলো প্ল্যানের পার্ট। আমরা এখন বুঝতে পারি যে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটা কলোনি বানানোর যে চক্রান্ত ভারতের ছিল, সো এটাও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা এবং এটা একটা সুষ্ঠু বিচারের দিকে যাওয়া আমাদের জন্য খুবই ভালো হবে। ডক্টর জাহিদুর রহমান এবং আলফা সানাম, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে দুজনকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।